আমরা মানে বাংলা পশ্চিমবঙ্গকে বাংলা সাহিত্যের জন্য যে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় প্রতি বছর, সেটা গতবার দেওয়া হয়নি। আমরা আলোচনা করেছিলাম যে কেন বাংলাকে বঞ্চিত করা হলো। আমরা বলেছিলাম যে বাংলা এবার সাহিত্য একাডেমি পুরস্কার পায়নি এই জন্য যে এমন একটা বই পাঠানো হয়েছিল সেখানে যেটা সাহিত্য মানে উত্তীর্ণ হতে পারেনি। আমরা কারণ নাম করিনি, কিন্তু আমরা মনে করছিলাম যে আমাদের রাজ্যের যিনি মুখ্য প্রশাসনিক কর্ত্রী তার একটি বইকে পাঠানো হয়েছিল। তারপরে সাহিত্য মানে উত্তীর্ণ না হওয়ার জন্য সেই বইটি সাহিত্য একাডেমি পুরস্কার থেকে বঞ্চিত হয়। সাধারণত নিয়ম কি? সাধারণত নিয়ম হচ্ছে একাধিক বই পাঠানো হয়। দিল্লিতে বিশেষ কমিটি আছে, সাহিত্য একাডেমির মানুষজন, তারা পর্যালোচনা করে, তারপরে একটি বইকে স্বীকৃতি দেয়। এমনটাই হয়ে এসছে। এভাবেই বাংলা সাহিত্যের অনেক কৃতি মানুষজন সাহিত্য একাডেমি পেয়েছেন। গতবার এটা ব্যতিক্রম হয়েছিল। একটি মাত্র বইকে পাঠানো হয়েছিল এবং সেখানে সেটি যথেষ্ট সাহিত্য গুণ সম্পন্ন না হয় বাতিল হয়ে যায় এবং বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার থেকে বঞ্চিত হয়। আমরা বারবার বলছিলাম কার বই পাঠানো হয়েছিল। এখানে যারা এই বই পাঠান বা কোন বইটা পাঠানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেন, তাদের মধ্যে অন্যতম ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমি বলছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আমি ফোন করেছিলাম গতবার আলোচনার আগে যে কার বই পাঠানো হয়েছিল। উনি উত্তর দিতে চাননি, উনি গোটা বিষয়টা এড়িয়ে যান এবং ফোন ছেড়ে দেন। আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে একজনের বই পাঠানো হয়েছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর। সমস্ত জল্পনা কল্পনার অবকাশ দূরে সরিয়ে দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়ে দিলেন যে তার বই সাহিত্য একাডেমির জন্য পাঠানো হয়েছিল, ওরা দেয়নি। বিষয়টা কিভাবে উপস্থাপন করলেন তিনি? এমন ভাবে উপস্থাপন করলেন যে তার একটি বই, অত্যন্ত গুণী বই, সেটা নাকি সাহিত্য একাডেমির জন্য সিলেক্ট হয়ে গেছিল, মানে মনোনীত হয়ে গেছিল, কিন্তু পুরস্কারটা ওরা দেয়নি। যেহেতু তিনি এমন একটি রাজনীতির লড়াইতে রয়েছেন যেটা কেন্দ্রীয় শাসকের বিরোধী, এইভাবে গোটা বিষয়টি তিনি রাজনীতির ময়দানে এনে ফেললেন। ঠিক এখানেই আমরা বুঝতে চাইব বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পায়নি গতবার, দীর্ঘ 52 বছর পরে এমনটা ঘটেছিল। এতদিনে জানা গেল অন্য কেউ নয়, এই রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দিলেন তার বই পাঠানো হয়েছিল, তার বই সাহিত্য মানে উত্তীর্ণ না হওয়ার জন্য বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টা সেভাবে আলোচনায় আসেনি। একটা মাত্র বাক্য আমাদের মাননীয় প্রশাসনিক প্রধান বলেছেন অনুষ্ঠানে, এমন করে বলেছেন যে তার বইটি নির্বাচিত হয়ে গেছিল কিন্তু তাকে বঞ্চনা করা হয়েছে। তেমনটা যদি হতো তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করতাম। আমরা বলতাম কেন, সত্যি তো আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধানের বই যদি সাহিত্য মানে যথেষ্ট উন্নত হয় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে না কেন? অন্তত তিনি যেভাবে বলছেন মনোনীত হয়ে যাওয়ার পরে কেন সেটাকে বাদ দেওয়া হবে? কিন্তু বিষয়টা হচ্ছে এই পদ্ধতিটাই তিনি ভুলভাবে ব্যাখ্যা করছেন। এ রাজ্যের কেউ সেভাবে গোটা বিষয়টাকে সামনে আনেনি, এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। আমি গোটা বিষয়টা বুঝতে চাইব কেন সাহিত্যের ক্ষেত্রেও এই ধরনের আচরণ করা হবে, কেন বাংলার মুখ পোড়ানো হবে এইভাবে। প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন তার বই, একটা মাত্র বই কেন পাঠানো হলো? কেন অন্যান্য বই বাদ গেল? এখানে যারা এই বিষয়ে দায়িত্বে রয়েছেন, আমার আপনার ট্যাক্সের পয়সায় যারা মাসোয়ারা নেন এই বিষয়ে দায়িত্ব পালন করবার জন্য, তারা জবাব দেবেন না, কৈফিয়ত দেবেন না? আসুন গোটা বিষয়টা নিয়ে আলোচনা করি, বুঝবার চেষ্টা করি কি ঘটেছে এবং কি বলা হচ্ছে। যেভাবে বলা হচ্ছে এবং যেটা ঘটেছে সেটার উপরে আলোকপাত করবার দরকার আছে। আসুন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার,
এবং সাংবাদিক রূপম চট্টোপাধ্যায় আমরা আলোচনা করব এবং গোটা বিষয়টা বুঝবার চেষ্টা করব। মেধাবী, আপনার কাছে আমি প্রথম আসি। গতবার এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাকে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে বঞ্চনা করা হয়েছে। নামটা আপনি বারবার আমার কাছে জানতে চাইছিলেন যে তুমি তো নামটা বলতে পারছো না। আসলে জানতাম না, তো অনেকবার চেষ্টা করেছি, বিভিন্ন অনুমান করতে পেরেছিলাম, কিন্তু বলতে পারিনি আমরা। এখন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে গোটা বিষয়টা উপস্থাপন করলেন, আমি বলছি, আমি দেখাবার চেষ্টা করব অনেক বড় অংশের একটা বক্তব্য তার মধ্যে থেকে ছোট্ট অংশটা, যে আমার একটি বই সিলেক্টেড হয়েছিল কিন্তু ওরা দেয়নি, আমি দিল্লি কা লাড্ডুর জন্য লালায়িত নই। বিষয়টা কি এরকম? তুমি তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছ, প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিলে, প্রশ্ন উত্থাপন করার পশ্চাতে যার ভূমিকা রয়েছে তারই কথা দিয়ে উত্তরটা দিয়ে দিলে। মনে হচ্ছে আমার সেরকমই। তিনি বলছেন যে দিল্লিকা লাড্ডুর জন্য তার কোনো কামনা বাসনা নেই, ফলে তিনিও মোটে চাননি সেটা। অথচ আবার ক্ষোভ প্রকাশ করছেন যে তার বই বলেই পুরস্কারটা দেওয়া হয়। এই জন্য অনেকগুলো কথা আছে। আমি সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে 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 গেলে বলতে হয় বিষয়টা নিয়ে আলোচনা করতেই রুচিতে বাড়ছে। কারণ অনেকগুলো কথা যেগুলো অপ্রিয় সত্য বলতে হবে, সেজন্যই মুশকিল। প্রথমে একটু, যেহেতু আমি যুক্তিবাদী মানুষ এবং মনস্তত্ত্বটা বিশেষ ভালো করে বোঝার চেষ্টা করি, এক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। কোন পুরস্কারের ব্যাপারে দাতা থাকে, পুরস্কার দাতা এবং পুরস্কার প্রার্থী। তো যদি কোনো ব্যক্তি তার হাতে পুরস্কার দেওয়ার ক্ষমতাটা থাকে, বিভিন্ন পুরস্কার, আবার সেই ব্যক্তি আবার অন্যত্র যে সমস্ত পুরস্কার দেন যারা, সেই পুরস্কার প্রাপক হওয়ার জন্য লালায়িত হয়ে থাকেন একই ব্যক্তি, অর্থাৎ একই ব্যক্তি পুরস্কার দাতা এবং পুরস্কার প্রার্থীর ভূমিকায় থাকেন, তাহলে তার পক্ষে ও ক্ষেত্রে তার মানসিকতাটা জড়িত হয়ে যায়। একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা সেই জন্যই আমি বলছি। উনি যখন অন্যদেরকে বিভিন্ন পুরস্কার দেন, সম্প্রতি একটা পুরস্কার দিয়েছেন অতি সম্প্রতি, সেটাকে উল্লেখ করেই আমি ব্যাখ্যাটা ছোট করে ব্যাখ্যাটা করতে চাইছি। এক্ষেত্রে হয় কি, আমার মানুষ গঠনটা যেরকম, আমি যেভাবে দুনিয়াকে দেখি, আমি কোনো বিশেষ ক্ষমতায় থাকলে আমার ক্ষমতাটাকে যেভাবে ব্যবহার করি, সেইটা অন্যেরাও করছে, এটা ভাবা এক ধরনের দুর্বলতা, এবং সেই দুর্বলতাটা বহু মানুষের মধ্যে থাকে। আমাদের দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবাংলা নামক একটি বৃহৎ অঙ্গরাজ্য ভারতের, তার মাথায় যিনি রয়েছেন, তার মাথাটা ওই ধরনের মানসিকতা দ্বারা প্রভাবিত। মস্তিষ্কের ক্রিয়া বলে তো কিছু নেই, পুরোটাই একটা বিশেষ মানসিকতা দ্বারা পুষ্ট মানুষ তিনি। মস্তিষ্ক তার কাজ করে বলে আমার মনে হয় না। তো উনি ভাবেন, উনি যেমন পুরস্কারগুলো দেন, একেবারে একটা উদাহরণ দিই, সদ্য বঙ্গবিভূষণ পুরস্কার দিয়েছেন। বঙ্গবিভূষণ পুরস্কার যারা পেয়েছেন তারা বাদেও বহু মানুষ, বিশেষ করে সাহিত্য ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, আমরা দেখতে পেলাম সেই সব ব্যক্তিদের পুরস্কারগুলো দেওয়া হয়েছে যারা ওর আঁচলের তলায় অবস্থান করে। বললে সেই ব্যক্তিদেরকে আমি কিছুমাত্র খাটো করছি না, কিন্তু মেরুদণ্ড যে খুব সোজা করা মানুষ নন বোঝা যায়, কারণ বহু যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে এদেরকে দেওয়া হয়েছে। এরা যেহেতু তার পোষ্যের মতন আচরণ করেন, পোষ্য বললে আমাকে মার্জনা করবেন সকলে, অন্তত তাকে অত্যন্ত মান্যতা দেন তারা। এই কথাটা বললেই শোভন নয়, সেটাই আমি বলছি। তিনি যখন পুরস্কার দেন তখন তিনি বেছে বেছে পুরস্কার দেন, তার হাতে রয়েছে পুরস্কার দেওয়ার ক্ষমতা, ফলে তিনি সেই ক্ষমতাটাকে পুরোপুরি অপব্যবহার করেন আমি বলবো। কারণ বহু যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে তিনি যাদের দিচ্ছেন তারা পেয়ে ধন্য হয়ে যাচ্ছেন। তাদেরকে পুরস্কৃত করে যিনি পুরস্কার দিচ্ছেন তিনি তার ধন্য হওয়ার কথা, উল্টোটা হয়, তারা ধন্য হয়ে যাচ্ছে ইনি পুরস্কৃত করছেন বলে।
এবারে উনি যখন পুরস্কার দিচ্ছেন ওর কাছে মানদণ্ডটা কিরকম হয়? ওনার প্রিয় ব্যক্তিত্ব হতে হবে, তাদের প্রতিভা, মেধা, যোগ্যতা নিরপেক্ষভাবে বিচার করার মতন মানসিকতা ওর নেই, আমরা সেটা স্পষ্ট দেখতে পেলাম। এবং সেই ব্যক্তিদেরও মেরুদণ্ড নেই যে তারা এটাকে অস্বীকার করবেন নিতে। ফলে এই যে দাতার ভূমিকা, পুরস্কার দাতার ভূমিকায় তিনি যে আচরণ করেন, তার মানসিকতার মধ্যে যে মানসিকতাটাকে তিনি নিজেও চিনতে পারেন, অন্যদের ক্ষেত্রেও সেটাই তিনি মনে করেন। অর্থাৎ তিনি যখন পুরস্কার প্রার্থী, এই বাংলা সাহিত্য পুরস্কার একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার প্রার্থী, তখন কিন্তু তিনি এটাই ভেবেছেন যে তাকে বঞ্চনা করা হলো, দেওয়া হলো না, একই কারণে তিনি যেমনটি করেন ওরাও তেমনটি করেছে। ওই দিল্লি কা লাড্ডু তার জন্য নয়, বাংলার লাড্ডুগুলো উনি বিতরণ করেন যেভাবে, দিল্লির লাড্ডুগুলো বিতরণ করে দিল্লির অধিকারীরা, শক্তিমত্তা যাদের আছে তারা। উনি ভেবে নেন যে আমার যদি ওখানে শক্তিমত্তা থাকতো তাহলে আমার প্রিয় ব্যক্তিত্ব বাদ দিয়ে আমি আমার নিজেকেই পুরস্কৃত করতে পারতাম। উনি আর কোনো যোগ্য ব্যক্তি পাননি। বাংলা থেকে একটি বইয়ের নামই গেছে বলে আমরা জানতে পারছি, তুমি যেমন বললে একদম। এবং সেই বইয়ের লেখক উনি। তো এখানে সেই শেষ কথাটি বলে শেষ করি, বাংলার লেখক জগতে, লেখক লেখিকা জগতে বা সাহিত্য মহলে আর কোনো লেখক নেই উনি ছাড়া। ওর বইটি যোগ্য হলো, রিকমেন্ডেড হলো বাংলা একাডেমি, সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়ার জন্য। এটা তো মর্মান্তিক সংবাদ আমাদের কাছে। আমরা একটু অর্ধেক সাহিত্য জগতেও বিচরণ করি, পড়াশোনা করি, ফলে আমরা জানি বহু যোগ্য ব্যক্তি আছেন আমাদের বাঙালি জাতির মধ্যে। এখনো সেই দশা ঘটেনি যে মেধা ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহিত্য প্রতিভা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওনার সাহিত্য প্রতিভা যদি এত উচ্চমানের হয়, উনি নিজেই সেটা ধরে রেখেছেন, আমার তো মনে হচ্ছে ওনার যে দুঃখ, সে দুঃখটা হচ্ছে যে উনি যেভাবে বঞ্চিত করেন যোগ্যদের, ওরা সেইভাবেই ওকে বঞ্চিত করেছে। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, আমার লজ্জা করছে। বাঙালি জাতির আমি ভালোবাসি, এই জাতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য, বাঙালি হওয়ার জন্য গর্বিত বোধ করি। বাংলার বহু কিছু অবদান রয়েছে বাঙালি জাতির সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে অবদান মেধা প্রতিভা দ্বারা রাখা যায়, বাঙালি সব ক্ষেত্রে রেখেছে। সেক্ষেত্রে আমার এই বাঙালি মনের মানুষটির জন্য মনে এক ধরনের করুণা হয়েছে এবং লজ্জাও জমা হয়েছে এই ঘটনা জানবার পরে। তার এই ধরনের খেদুক্তি, আবার দিল্লি কা লাড্ডু তিনি মোটেও চান না, এই ধরনের একটা ওই আঙুর ফল টকের মতন প্রবাদটা সত্য করেছেন। লজ্জাই পাচ্ছি, প্রচন্ড লজ্জা বোধ করছি বাঙালি জাতির অন্তর্ভুক্ত একজন মানুষ হিসেবে বাঙালির এই ধরনের আচরণ দেখে। বেশ, আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপম বাবু, আপনি গোটা বিষয়টা জানেন, মানে যেভাবে ঘটেছে, যেভাবে হচ্ছে, আমরা এর আগেও আলোচনা করেছিলাম, নামটা আমরা বলিনি, উনিই বলে দিলেন কার বই গেছিল, কার বই গেছেন, এবং যেভাবে উপস্থাপন করলেন গোটা বিষয়টা, আমি চেষ্টা করব অনেক বড় বক্তব্য থেকে যদি আনা যায় যে উনি বলছেন আমার একটা বই গতবারে সাহিত্য একাডেমির জন্য সিলেক্ট হয়েছিল কিন্তু ওরা আমাকে দেয়নি, চাই না দিল্লি কা লাড্ডু। তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওনার বই পাঠানো হয়েছিল। আর পদ্ধতিটা আপনি নিশ্চয়ই জানেন যে একাধিক বইয়ের নাম পাঠাতে হয়, এখান থেকে যারা সাহিত্যের বিশিষ্ট মানুষজন আছেন তারা লিখে পাঠাবেন, একটা প্যারাগ্রাফ লিখে দেবেন, একটা বই না হলে অন্য বইকে দেওয়া হবে। এইভাবে 52 বছর ধরে বাংলা সাহিত্যের জন্য একাডেমি পুরস্কার পেয়ে আসা হচ্ছিল, গতবারই তার ব্যতিক্রম হয়েছে। তাহলে যারা এভাবে বইটা পাঠালেন তারা আসলে সন্দিহান ছিলেন কি যে ওনার বইটা অন্য বই পাঠালে ওনার বইটা রিজেক্ট হতে পারে, সেই বইটা পেয়ে যেতে পারে? যে বাংলা সাহিত্যে মানে বাংলা ভাষায় লেখা বই, সাহিত্য, প্রবন্ধ, গবেষণা গ্রন্থ প্রচুর পরিমাণে বেরোচ্ছে এবং সেগুলোর মেরিট সম্পর্কে না দেখলে, না পড়লে তার মেরিটটা বোঝা যাবে না। কি স্তরে ভাবনা চিন্তা বাংলার মানুষ এখনো করেন, এবং যারা বিদেশে থাকেন তারাও বাংলায় লেখালেখি করেন, এবং তাদেরও বহু বই যেটা বেরোচ্ছে তার যে ভাষা,
তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার দেখার দৃষ্টিভঙ্গি, গভীরতা, সবটার মধ্যে কিন্তু অনেক নতুন নতুন দিক তৈরি হয়। ফলে অনেকে অনেক ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, তারও প্রতিফলন আমরা বিভিন্ন গল্প উপন্যাসে পাই। সেই রাজ্যে মুখ্যমন্ত্রীর বই পাঠানো হলো, আর কারো বই পাঠানো হলো না, এটা একটা, উনি মুখ্যমন্ত্রী সুলভ যে কাজকর্মগুলো করেন তার সাথে সঙ্গতিপূর্ণ। কারণ আমি এই বইমেলাতেই আজকে এবারে দেখছিলাম, অনেকে জিজ্ঞাসা করেন আমাদের বইমেলার আগে, কয়েকটা প্রশ্ন থাকে যে কত স্টল হচ্ছে, কত মানুষ আসতে পারছে, থিম কি, বাংলাদেশের স্টল আসছে কিনা, যেহেতু এবারে বাংলাদেশের একটা বড় ধরনের একদম গোলযোগ চলছিল। হ্যাঁ, তো বাংলা বইয়ের স্টল, এবারে পশ্চিমবাংলার থেকে স্টল এবার বাংলাদেশে ঢাকায় বইমেলায় হয়নি, কিন্তু ওখানকার প্রকাশকরা তা আসতে চেয়েছিলেন, তারা আগ্রহ প্রকাশ করেছিলেন। যারা এই গোলযোগের মধ্যে নেই বা এই গোলমালের ঊর্ধ্বে উঠে যারা সাহিত্য সংস্কৃতিকে ধরে রাখতে সচেষ্ট ছিলেন, তারা কলকাতা বইমেলায় আসতে চেয়েছিল। কিন্তু বইমেলায় আসতে পারবে কি পারবে না এটা গিল্ড তথা সরকার ঠিক করে। আগে সরকারের কোনো ভূমিকা থাকতো না, এখন থাকছে, এবং তারা ঠিক করে। এবং তাদের যারা ঠিক করে মাথাগুলো, সে মাথাগুলো মানে মাথাগুলোকে মাথা বলাই ভালো, মস্তিষ্ক বলা ঠিক না, ভেতরে কি আছে আমরা জানি না। ফলে যেটা হয়, বাংলাদেশের স্টল এবার আসেনি। যদি আসতো তাহলে আমরা দেখতে পেতাম বাংলাদেশে বিভিন্ন একদম বিষয়ে ভালো ভালো কাজ হচ্ছে, কত ভালো ভালো বিষয় উঠে আসছে, আঙ্গিক উঠে আসছে। এবং আমি ধ্রুপদী সাহিত্য এবং ধ্রুপদী দর্শন, এখন দিদি আছে, দিদির সামনে দর্শন নিয়ে আলোচনা করা আমার সমীচীন নয়, তবুও বলছি যে বিভিন্ন দার্শনিক যে প্রবন্ধ এবং তার অনুবাদ প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে হচ্ছে। তো কলকাতা বইমেলা তা আসতে চাইছিলেন, তাদের আসতে দেওয়া হলো না, ওই রাজনৈতিক গন্ডগোলটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে। কারণ আমরা তো চাইবো যে মানুষ যা চাইছেন সেটা বইমেলায় হোক। বইমেলায় কোনটা হবে সেটা রাজনৈতিক নেতা বা কতিপয় গিল কর্তৃপক্ষ ঠিক করে দেবেন, যারা বই সম্পর্কে অত বেশি বোঝেনও না, জানেনও না। তারা বইয়ের ব্যবসা করে। বইয়ের ব্যবসাদার আর বইয়ের পাঠক, এটা দুটো দুটো আলাদা দিক। এবং আমাদের এখানে যে গিল্ড, সেটা হচ্ছে বইয়ের ব্যবসাদারদের গিল্ড। ওটা অ্যাকচুয়ালি কিন্তু মানে পুস্তক, মানে সেই অর্থে সাহিত্য সংস্কৃতি বোঝা যোদ্ধা তাদের নয়, লোকজনদের, একদম সাহিত্য সংস্কৃতি ওরা বোঝা মনে করে, এমনই লোকজনদের একটা কম্পোজিশন আছে ওখানে। তো ফলে যেটা হলো সেটা দেখলাম, ওই 2013 সালের পর থেকে এখনো পর্যন্ত একজন বইমেলাকে উদ্বোধন করে যাচ্ছেন, তিনি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এটা আগে ছিল না। 76 সাল থেকে যদি আমরা, এটা 49তম বইমেলা, এই 13 সালের আগে যখন আমরা তাকাবো, তখন দেখবো সেখানে অম্লান দত্ত, সুকুমার সেন, একেবারে দেরিদা থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত কত নাম বলা যায়, যারা পৃথিবী বিখ্যাত, যারা এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা অত্যন্ত পণ্ডিত মানুষজন, তাদের হাত থেকেই বইমেলার উদ্বোধন হয়। এবং সেটা তাদের বৈচিত্র্য বটে। এবং সেই মানুষগুলোর মুখ থেকে যেটা বেরোয়, যা তারা বলেন, যেটা তারা ভাবনা করেন, ভাবনা চিন্তা যেটা প্রকাশ পায়, সেটা আমাদের কাছে একটা সম্পদ। ফলে ওইটা কাভার করবার জন্য আমাদের মধ্যে একটা কাজ করতো, তাড়না থাকতো, যে এবার যিনি আসবেন, যিনি উদ্বোধন করবেন বইমেলা, তিনি কি বলেন বইমেলা উদ্বোধন করতে গিয়ে। কারণ আমি কদিন আগেই একটা অনুষ্ঠানে, আমি এখন আর যেতে পারি না শারীরিক কারণে নানাভাবে, শশী থারুর এসেছিলেন। তিনি সাহিত্য পাঠের উপযোগিতা নিয়ে বলেছেন, অসাধারণ বক্তব্য। সাহিত্যের সাথে দর্শনের সম্পর্ক, এবং সাহিত্য পড়লে মানুষের ধৈর্য বৃদ্ধি পায়, দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হয়, দেখার যে বিভিন্ন ধরনের কোণগুলো, সেগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই যে সাহিত্য পাঠের যে প্রয়োজনীয়তা, যে সাহিত্য পাঠটাকে প্রায় তুলে দেওয়ার চেষ্টা দরকার। এবং এখানকার সরকার, আজকে দেখলাম একটা ঘটনা, যে ওই যে নাটকটি বা লেখাটা সমরেশ বসুর, সেটাকে ক্লাস 8-এর একটা পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। ক্লাস 8-এর পাঠ্য বইয়ে আবার দিলে পরে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই, কারণ ওটা ক্লাস 8-এর একটা বাচ্চার পক্ষে অনেক ধরনের শব্দ আছে, সেই শব্দবন্ধ তার পক্ষে হয়তো ঠিক হবে না এক্ষুনি। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার একটি মানে ওনার নাটক, এবং সেই নাটক যথেষ্ট সমৃদ্ধ নাটক, এবং বহু লোক করেও সেই নাটক। কিন্তু ক্লাস 8-এর বইয়ে পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিলে পরে সেটা নিয়ে গোলমাল বাঁধে। এবার যারা সিলেবাস কমিটিতে আছেন সবই তো জহুজু,
এবার কেউ একজন বলে দিয়েছেন, তার মতো করেই হয়েছে। তার ফলে বইমেলা থেকে যেটা হয়েছে, এটা যে গত 13 সালের পর থেকে একজনই সেটাকে উদ্বোধন করে যাচ্ছেন, মানে তার থেকে বেশি চিন্তা করতে পারে, চিন্তাশীল, তার থেকে বেশি বিদ্বান, তার থেকে বেশি সাহিত্যবোধ, তার থেকে ভালো সাহিত্য রসিক আর কেউ নেই। এটা পশ্চিমবাংলায় মানুষ মেনে নিতে চলেছে। এবং বইমেলা নিয়ে লোকের প্রচুর ক্ষোভ থাকে, এটা নিয়ে প্রচুর লোকে প্রচুর কিছু বলেন, কিন্তু ওই যে গিল্ড নামক যে বইয়ের ব্যবসাদাররা, তারা এবং সরকার মিলে যা ঠিক করবেন তাই। এবং উনি বলে দিয়েছে, আমি থাকতে তোরা কে, অর্থাৎ আর ভারতবর্ষে কেউ বা পৃথিবীর কোনো প্রান্ত থেকে কাউকে, যেমন এবারে ভেনেজুয়েলা তার থিম হচ্ছে, কিন্তু আমি ভেনেজুয়েলা থেকে একজন সাহিত্যিককে এনে সেটা উদ্বোধন করতে পারবো না। কিন্তু আমরা জানি যে গোটা ল্যাটিন আমেরিকা জুড়েও প্রচুর সাহিত্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, বহু সাহিত্যিক তাদের আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো বন্ধ হয়ে গেছে। কারণ মূল লোকটা তো একটাই, সেটা হচ্ছে মমতা। ফলে ক্ষমতা আর মমতা সরাসরি যুক্ত হয়ে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে, যে আবহাওয়াতে বইমেলার উদ্বোধনের জন্য সারা পৃথিবীর কোনো প্রান্তে কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি যতদিন থাকবেন তিনিই করবেন। আবার যখন একাডেমিতে পুরস্কারের জন্য বই এখান থেকে পাঠানো হচ্ছে, তখনও ঠিক তাই, একটা বই পাঠানো হবে, ওনারই বই, সেটা সেটা সিলেক্ট, উনি বলছেন সিলেক্টেড, আসলে সিলেক্টেড না। এখানে তার যারা দিদি বলেছেন যারা পোষ্য আর কি, আমিও সেটাই বলছি, তাদের যারা পোষ্য, সেই পোষ্যরা ঠিকঠাক করে বইটা পাঠিয়েছেন। এবং একটাই বই পাঠানো হয়েছে, কারণ কি, দ্বিতীয় বই পাঠানো হলে পরে একটা চান্স থেকে যায় ওই প্রধান বইটা বাদ পড়ে যাওয়ার, কোনো সুযোগই যাতে না থাকে। তাদের হাতে যেটুকু ক্ষমতা ছিল তাতে তিনি মনোনীত করে পাঠিয়েছেন ওটা। উনি মনোনীত, ইংরেজি করছেন সিলেক্টেড, ওটা নমিনেটেড। এখানে উনি বলছেন সিলেক্টেড, আমার বই সিলেক্টেড হয়েছিল কিন্তু পুরস্কারটা দেয়নি। কিন্তু তা নয়, একাডেমিক কর্তৃপক্ষ যেটা বলছেন যে বাংলায় কোনো বই কি সিলেক্ট করা হয়নি, একটি বই এসেছিল এবং সেটা সাহিত্য গুণ সম্পন্ন নয় এবং সাহিত্যের মান অত্যন্ত নিচু এবং সেটা সাহিত্য ধারে কাছে যায়নি, ইত্যাদি ইত্যাদি নানা ব্যাখ্যা। আপনি যদি একটু যোগাযোগ করেন, সাহিত্য একাডেমির লোকজন কিন্তু এসব বলেন, মানে কোন বইটা কেন বাতিল হয়ে গেল। এবং ওখানে প্রচুর বিদগ্ধ মানুষজন আছে, তারা খুব রাজনীতির লোক নয়, তারা খুব যে এই মুহূর্তে সবটা বিক্রি হয়ে গেছে ব্যাপারটা এরকম নয়। কিছু কিছু জায়গা ছাড়া আছে, কারণ হচ্ছে বছরে একটা সাহিত্য একাডেমি পুরস্কার ঐতিহ্যবাহী আলাদা বা RSS আলাদের খুব একটা খুপড়িতে ঢোকে না, ওরা এটা বাদই দেখে। কিন্তু এই যে বইটি পাঠানো হয়েছিল, একটি মাত্র বই, সেটা মুখ্যমন্ত্রীর লেখা বই, এবং সেই বইটি ছাড়া অন্য কোনো বই পাঠানো, কারণ যারা বসে আছে এখানে সেইগুলো ঠিক করবার জন্য, তাদের তাদের তাড়িয়ে দিয়ে অন্য লোক নিয়ে আসবে, এবং তারা যাদের ওই পদলোহী হিসেবে থাকতে পারে, এই পদলোহী হিসেবে থাকবার সুযোগটুকু থেকে যারা বঞ্চিত না হয়, তাই তারা ওই কাজটি করেছেন। এবং যেটা কোনোদিনও হয় না, বাংলা থেকে একাধিক চারখানা পাঁচখানা যতটা ম্যাক্সিমাম হয় ততগুলো বই কিন্তু ওখানে গেছে। এবং আমি পরে দেখেছি সাহিত্য একাডেমি পুরস্কার হয়েছে, তারপরে সেটা রামমোহন ফাউন্ডেশনে সেটা অর্ডার হয়েছে, এবং সেই বই রামমোহন ফাউন্ডেশনের হাত ধরে প্রচুর লাইব্রেরিতে পৌঁছেছে। এটা আমি আমার সাংবাদিক জীবনে বহুবার দেখি। ফলে মানুষের কাছে শুধু সিলেক্টেড হওয়া না, শুধু পুরস্কৃত হওয়া না, সেটা যদি মানুষের কাছে পৌঁছে, তার জন্য রামমোহন ফাউন্ডেশন এটার একটা ব্যবস্থা করে। কিন্তু এবারও তিনি ভেবেছিলেন তাই এরকম একটা কিছু হবে, কিন্তু সেটা হবার নয়। কারণ যারা বইমেলায় যান এবং যে স্টলে এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়, সেখানে আমি আমার পেশাগত জায়গা থেকে একবার একটা ডিউটি করেছি, মানে একদম ডিউটি, খোদ পেশাগত জায়গায় কাজেই আমি সেখানে নিযুক্ত ছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে আমাকে ওই কাজটা দেওয়া হোক, আমি ওইটা করবো। যে এই মুখ্যমন্ত্রী লেখা যে উনি তো প্রায় 100 কাছাকাছি চলে গেছিলেন বই লেখার সংখ্যার দিক থেকে, এখন 162 না 67, এখন তো প্রায় 200 ছাপিয়ে গেছে। হ্যাঁ, এখন 200 কাছাকাছি প্রায়। লেখেন না, বই উৎপাদন করেন, ফলে ওটা অনেকটাই উপরের দিকে চলে গেছে। এটা তখন 100 কাছাকাছি ছিল, বেশ কয়েক বছর আগে। তখন আমি গিয়ে 1.5 ঘন্টা ওখানে ছিলাম স্টলটাতে, লোকে আসছেন, উল্টা পাল্টা দেখছেন ইত্যাদি, কিনছেন না কিন্তু কেউ। শেষে একজনকে পাওয়া গেল যিনি ক্রেতা, আমাকে অফিস থেকে বলা হয়েছিল, ঠিক আছে তুমি যাচ্ছ, ঠিক আছে দেখো দেখো সবটাই, আর যদি কেউ কেনে তাহলে তার একটা বাইট নেওয়া, আপনি কেন কিনলেন কি ইত্যাদি ইত্যাদি। আমি 1.5 ঘন্টা বাদে একটা লোককে পেলাম, তিনি কিনেছেন, তিনি দিল্লি থেকে এসছেন। আপনি বইটা কিনলেন? বলে হ্যাঁ আমি বইটা কিনলাম, মুখ্যমন্ত্রী বই ইত্যাদি দেখবো। কেন কিনলেন? আপনি কোন লেখার ভক্ত বা লেখালেখি আগে পড়েছেন কিছু? বলছেন আমি কখনো পড়িনি, শুধু ভাবি যে উনি এত ব্যস্ত, এত ব্যস্ততার মধ্যে উনি কি করে লেখেন বা কি লেখেন,
সেটা একটা নিয়ে আমার একটা কৌতূহল আছে। সেই কৌতূহলের জন্য আমি এটাকে করি, মানে বইটা কিনলাম। তো ঠিক আছে, উনি কৌতূহলের জন্য বললেন। আমি প্রায় 1.25 ঘন্টাতে একজন মাত্র ক্রেতা পেয়েছিলাম, কিন্তু তখন উনি 100-র কাছাকাছি বই লিখে ফেলেছেন। এবং যারা জানেন আর কি, যে আপনি কখনো কলেজ স্ট্রিটে গেলে কারো হাতে ওনার বই ঘুরছে দেখতে পাবেন না, বা কোনো যেসব কাউন্টারগুলোতে রেগুলার বই বিক্রি হয়, আপনি কাউন্টারে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখবেন একটা বই ওনাকেও কেনে না। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? হচ্ছে ক্ষমতায় যিনি থাকেন তিনি অনেক কিছু করতে পারেন। তার একটা ওই মানে ক্ষমতার যে ক্ষমতা, সেটা হচ্ছে এটাই, যেটা হবার নয় সেটাকে হওয়ানো। যার ফলে ওখানে সাহিত্য একাডেমি পর্যন্ত চলে গেছে, এবং উনি বইমেলা মঞ্চ পান, উনি সাহিত্য একাডেমি পান, এখানে নিজে উনি বাংলা ওই একাডেমি পুরস্কার দিয়েছিলেন এখানে, এবং সেটা দেয়া হয় না শুধু নাই, তারপরে আর কয়েক বছর দেয়া হবে না, যাতে তার দেয়াটাই শেষ দেওয়া হয়, অন্তত দীর্ঘদিন পর্যন্ত সেটাই টিকে থাকে। এবং ভবিষ্যতে যদি দেয়া হয়, অদূর ভবিষ্যতে, যেহেতু এরাই ক্ষমতা থাকবে বলে মনে হচ্ছে, তাহলেও কিন্তু উনি আবার পাবেন।